আমরা শুরু করি প্যানক্রিয়াস দিয়ে। প্যানক্রিয়াস জিনিসটা কি? প্যান মানে হচ্ছে অল, আর ক্রিয়াস কথাটি এসেছে ফ্লেশ থেকে, অর্থাৎ হচ্ছে অল ফ্লেশ, অর্থাৎ মাংসপিণ্ডের একটি দলার মতো একটি অর্গান। এখান থেকেই প্যানক্রিয়াসের নামকরণ করা হয়েছে। মাংসপিণ্ডের একটি দলার মতো, বেসিক্যালি প্রোটিন বেসড, এরকম একটা ধ্যান ধারণা থেকে প্যানক্রিয়াসের নামকরণটা করা হয়েছে। তো প্যানক্রিয়াসের কিছু পার্ট আছে যেটা তোমরা গ্রস অ্যানাটমিতে পড়েছো, যেমন হচ্ছে এটার হেড আছে, নেক আছে, বডি আছে, টেইল আছে। হেডটা কি? হেডটা হচ্ছে ডিওডানামের যে লুপ, সেই লুপের ভেতরে থাকে। আর বডি হচ্ছে অ্যাবডোমিনাল যে অ্যাওরটা, সেই অ্যাওরটা থেকে টেইল পর্যন্ত, এবং এই বডি আর হেডকে কানেক্ট করে রাখে নেক পোর্শনটা। এবং টেইল পোর্শনটা কোনটা? এটার একদম যেটা মানে হচ্ছে টোটালটাই হচ্ছে রিট্রোপেরিটোনিয়াল, একমাত্র এই টেইল অংশটাই হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, যেটা লাইনোরেনাল লিগামেন্ট দুইটার লেয়ারের মাঝখানে থাকে। তো এটা জাস্ট ব্রজ আর কি। তো আমরা যদি এটার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের দিকে যাই, একটা পিকচার যদি এরকম দেখি যে প্যানক্রিয়াস, তাহলে আমাদের কি জিনিসটা আমাদের চোখে ভাসে? আমরা এখানে দেখতে পারি যে এখানে আমরা মানে অর্গানাইজেশনটা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা দুই ধরনের অর্গানাইজেশন আসলে যদি ঠিক মতো খেয়াল করি তাহলে দেখব কি কোন দুই ধরনের অর্গানাইজেশন। এই রাউন্ড সার্কেল দিয়ে এটা এক ধরনের অর্গানাইজেশন এবং এটা আরেক ধরনের অর্গানাইজেশন। তো এই যে রাউন্ড সার্কেল দেওয়া অর্গানাইজেশনটা, এটাই আমরা বেশি দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা বলবো প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। এবং এই যে এই অর্গানাইজেশনটা, এটাকে আমরা বলবো প্যানক্রিয়াটিক আইল্যাট। তাহলে এই যে বেশি অর্গানাইজেশন আমি যেটা বললাম, যেটা বেশি বেশি আছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, আর এই বেশি বেশি প্যানক্রিয়াটিক অ্যাসিনাইয়ের সমুদ্রের মধ্যে, অর্থাৎ যদি আমরা বলি যে ইন দ্য সি অফ প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, তাহলে কিছু কিছু দ্বীপের মতো আমরা জায়গা দেখতে পারবো, সেটাকে আমরা বলবো প্যানক্রিয়াটিক আইল্যান্ডস। আইল্যান্ডস মানে হচ্ছে দ্বীপ, আইল্যান্ড থেকে এসেছে, ওই জায়গাটিকে আমরা বলবো প্যানক্রিয়াটিক আইল্যান্ডস। তাহলে এই দুই ধরনের অর্গানাইজেশন আমরা এই পিকচারটাতে বোঝার চেষ্টা করলাম। এখন এই প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, যেটা আমি বেশি যে অংশটা, সেই জায়গাটিকে যদি একটু বোঝাতে যাই যে এই জিনিসটা আসলে কি। অ্যাসিনাই কথাটি এসেছে কোথা থেকে? অ্যাসিনাই এসেছে গ্রেপের মতো কিংবা হচ্ছে আঙ্গুরের থোকার মতো দলা 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 যে এক ধরনের অ্যাপিয়ারেন্স, সেখান থেকে। তো ওইখানে সেলগুলো এইভাবেই অর্গানাইজ থাকে। তো একটা সেল, এখানে আমরা যদি এই পিকচারটা আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখবো যে এই প্যানক্রিয়াটিক অ্যাসিনাইয়ের এখানে এরকম অসংখ্য অ্যাসিনার সেল আছে, এবং এই অ্যাসিনার সেলগুলো এদের যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, এরা এই ডাক্ট দিয়ে রিলিজ করছে, এই ডাক্ট দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে সিম্পল পিকচারে আমরা দেখছি যে এখানে কিছু সেল দিয়ে এরকম অ্যাসিনাই ফর্ম হয়েছে এবং তারা ডাক্ট দিয়ে রিলিজ করছে। আমরা আগের লেকচার থেকে জানি যে যখন একটা গ্ল্যান্ড এরকম তার প্রোডাক্টকে ডাক্টের মাধ্যমে রিলিজ করে, তখন আমরা সেটাকে বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখন আমরা আসি যে এখানে যে আমাদের অ্যাসিনার সেলগুলো আছে, এই অ্যাসিনার সেলগুলো কিভাবে কাজ করে। তো অ্যাসিনার সেল এরা হচ্ছে বেসিক্যালি সেরাস সেল, অর্থাৎ প্রোটিন প্রডিউস করবে এরা। তো প্রোটিন সিনথেসিস করবে। তো প্রোটিন সিনথেসিসের বেসিক জিনিসগুলো কি, এগুলো আমরা সবাই জানি যে প্রোটিন সিনথেসিসে প্রথমে হচ্ছে ডিএনএ থেকে, নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে সেখান থেকে একটা এমআরএনএ তৈরি হয়। এমআরএনএটা ডিএনএ থেকে নিউক্লিয়াস থেকে বের হয়ে সাইটোপ্লাজমে আসে, সেখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোজোম আছে ও সেটাকে ট্রান্সলেট করে প্রোটিন তৈরি করে। তো এই যে পাশের ছবিটাতে আমরা দেখছি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে যখন সেই এমআরএনএটা আসার পরে ট্রান্সলেট করে প্রোটিন তৈরি হচ্ছে, এই প্রোটিনটাকে পরবর্তীতে গোলজি বডি বা গোলজি কমপ্লেক্স এরা হচ্ছে গিয়ে ভেসিকল ফর্ম করে স্টোর করে রাখছে সেলের মধ্যে, এরকম করে প্যাকড করে প্যাকেজিং করে স্টোর করে রাখছে সেলের মধ্যে। তো এইখানে যখন এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রিলিজ হচ্ছে, তো এখানে কোট প্রোটিন 2 এক ধরনের প্রোটিন, এরা হচ্ছে একে কোট করে ফেলছে, কোট করে এরা ট্রান্সপোর্ট প্রোটিন এরা নিয়ে যাচ্ছে এখানে এই গোলজি কমপ্লেক্সে। এইখান থেকে দেখা যাচ্ছে যে হচ্ছে এই যে প্রোটিনগুলো সেগুলোকে এরা প্যাকেজিং করছে, প্যাকেজিং করে আলটিমেটলি এই সেলের ভিতরে স্টোর করছে। এখন যখন এই সেক্রেটারি ভেসিকলস গুলো সেলের ভিতরে স্টোর থাকবে, এদের রিলিজ হওয়ার জন্য ক্যালসিয়ামের ইনফ্লাক্সের দরকার হবে, বাইরে থেকে কিছু ক্যালসিয়ামের ভেতরে আসার প্রয়োজন হবে, যারা ট্রিগার করবে এই সেক্রেটারি ভেসিকল গুলোকে। তখন এই সেক্রেটারি ভেসিকল গুলো ফিউজ হবে সেল মেমব্রেনের সাথে, এবং এই ভেতরের প্রোডাক্ট গুলো, প্রোটিন গুলো, সেগুলো রিলিজ হয়ে যাবে।
তাহলে এটা যেহেতু আমাদের প্যানক্রিয়াস এবং প্যানক্রিয়াস আমাদের ডাইজেস্টিভ গ্ল্যান্ড, তাহলে আমাদের খাবারের সাথে এটা একটা রিলেশন রয়েছে। তাহলে যখন আমরা খাবার খাবো, যেমন আমরা যদি মনে করি আমাদের খাবার খাওয়ার পরে আমাদের অ্যাসিডিক কাইম আমাদের ডিওডেনামে পৌঁছালো, তখন থেকে আমাদের সিগন্যালটা শুরু হলো। কিভাবে আমরা পরের স্লাইডটাতে দেখি। আমাদের যখন এই ডিওডেনামে আমাদের অ্যাসিডিক কাইমটা পৌঁছালো, তখন ডিওডেনামে আমরা আগে জেনেছি যে এন্টেরোএন্ডোক্রাইন সেল আছে। এই এন্টেরোএন্ডোক্রাইন সেলগুলো দুই ধরনের হরমোন রিলিজ করে, একটা কোলিসিস্টোকাইনিন এবং আরেকটা সেক্রেটিন। তো এই দুই ধরনের হরমোন, এদেরকে আমরা সেক্রেটোগজও বলতে পারি। সেক্রেটোগজ হচ্ছে যারা সেক্রেশনে স্টিমুলেশন দেবে, প্লাস এরা হচ্ছে রেগুলেটরি পেপটাইড, মানে হচ্ছে এরা আরেকটা সেলে গিয়ে এই সিনথেসিস বা সেক্রেশন গুলোকে রেগুলেশন করবে। তো এরা যখন এই রিলিজ হবে এই হরমোনগুলো, যেমন কোলিসিস্টোকাইনিন যখন রিলিজ হবে তখন কোলিসিস্টোকাইনিন ব্লাডে চলে আসবে। ব্লাডে আসার পরে এই অ্যাসিনার সেলগুলোতে এই কোলিসিস্টোকাইনিনের রিসিপ্টর রয়েছে। তো তখন এই কোলিসিস্টোকাইনিন এর সাথে বাইন্ড করে, তো আমরা যদি মেসেঞ্জার সিস্টেম সম্পর্কে জানি মেসেঞ্জার, তাহলে এটাকে আমরা ফার্স্ট মেসেঞ্জার বলতে পারি। এই অ্যাসিনার সেলের সাথে বাইন্ড করার পরে অ্যাসিনার সেলের ভিতরে আরেকটা মেসেঞ্জার সিস্টেমকে সে অ্যাক্টিভেট করবে। আলটিমেটলি, যেহেতু তোমাদের জন্য অত ডিটেলস লাগবে না, আলটিমেটলি যেটা হচ্ছে যে এই সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, সেটা হচ্ছে এই ক্যালসিয়ামকে বাইরে থেকে ভেতরে আসতে সাহায্য করবে। তো বাইরে থেকে ক্যালসিয়াম যখন ভেতরে আসবে, তখন এই ভেসিকলস গুলো কে ট্রিগার করবে, এরা তখন ফিউজ করবে সেল মেমব্রেনের সাথে এবং আলটিমেটলি প্রোডাক্ট গুলো বাইরে রিলিজ হবে। প্লাস আমরা আরেকটা দেখলাম যে সেক্রেটিন, এই সেক্রেটিনটা স্টিমুলেশন দিয়ে দেবে ডাক্ট সেলের উপরে, এবং ডাক্ট সেল থেকে বাইকার্বনেট রিচ ফ্লুইড সেক্রেশন হওয়ার ব্যাপারে ও তখন স্টিমুলেশন দেবে। তাহলে এখানে আমরা দেখলাম যে কিভাবে করে একটা অ্যাসিনার সেল থেকে এবং টোটাল একটা প্যানক্রিয়াটিক অ্যাসিনাই থেকে সেক্রেশনটা রিলিজ হচ্ছে। তাহলে এই সেক্রেশন গুলো এখন আমরা জানি ডাক্টে চলে গেল। ডাক্টে গিয়ে এই প্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে, যখন প্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে এই সেক্রেশন গুলো আসবে, তখন আমরা যখন গলব্লাডার করেছিলাম, বাইল ডাক্ট করেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে হচ্ছে এই প্যানক্রিয়াটিক ডাক্ট বাইল ডাক্টের সাথে ফিউজ হয়ে একটা অ্যাম্পুলা ভ্যাটার তৈরি করে মেজর ডিওডেনাল প্যাপিলা অফ দ্য ডিওডেনামে ওপেন করে। এখন এটার কিছু ভ্যারিয়েশন আছে এবং এদের কিছু জায়গায় স্ফিংটার আছে। প্রথমে বলে নিই যে বাইল ডাক্টের যে হিস্টোলজি, সেটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো এর একটা লাইনিং এপিথেলিয়াম আছে, একটা থিন ল্যামিনা প্রোপ্রিয়া আছে এবং খুব থিন মাসল লেয়ার আছে। এই মাসল লেয়ারটা যখন ডিওডেনামের কাছাকাছি চলে আসে, তখন এরা থিকেন্ড হয়ে যায়। থিকেন্ড হয়ে এই স্ফিংটারটা ফর্মেশন করে। এই স্ফিংটারের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে স্ফিংটার অফ কলিডোকাস, স্ফিংটার অফ অডি এবং স্ফিংটার প্যানক্রিয়াটিকাস। তো এই যে অ্যাম্পুলা ভ্যাটার ফর্মেশন করছে, এই অ্যাম্পুলা ভ্যাটার ভ্যারিয়েশন আছে। ভ্যারিয়েশনটা কি? এরা ইন্ট্রাডিওডেনাল অর্থাৎ ইন্ট্রামুরাল ডিওডেনামের ভিতরে অ্যাম্পুলা ভ্যাটার ফর্মেশন করতে পারে, ডিওডেনামের বাইরে অ্যাম্পুলার অফ ভ্যাটার ফর্মেশন করতে পারে, আবার কোনো সময় অ্যাম্পুলার ভ্যাটার ফর্মেশন নাও করতে পারে। সেক্ষেত্রে তারা আলাদাভাবে ডিওডেনামে ওপেন করতে পারে। তো এটা গেল তাদের ভ্যারিয়েশন। এখন এই সেক্রেশন গুলো আসার পরে এই ডিওডেনামে রিলিজ হলো। এখন রিলিজ হওয়ার পরে তারা অ্যাক্টিভ হবে। তার মানে কি, আগে তারা ইনঅ্যাক্টিভ ছিল, এখন এই যে তারা ডিওডেনামে আসার পরে অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভটা কে করবে? ডিওডেনাল যে মিউকোসা, সেই মিউকোসাতে এন্টেরোকাইনেস একটা হরমোন আছে। এরা যেটা করবে সেটা হচ্ছে এই যে এনজাইম গুলো আসবে, এই এনজাইম গুলোকে অ্যাক্টিভ করবে। প্রথমে ট্রিপসিনোজেন, যে এনজাইম গুলো ওই রিলিজ হয় তাদের মধ্যে ট্রিপসিনোজেন, ক্যামোট্রিপসিনোজেন, বা যদি আমরা ব্রড হেডিং এ বলি প্রোটিয়েস, লাইপেজ, অ্যামাইলেজ। তো প্রথমে ওই অ্যাসিনার সেলগুলো থেকে যে এনজাইম গুলো আসে, তারা আসলে কি করে? তারা প্রোটিনকে ব্রেকডাউন করে, কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে, তারপরে ফ্যাটকে ব্রেকডাউন করে। তো এই যে প্রোটিনকে ব্রেকডাউন করবে, যেমন হচ্ছে ট্রিপসিনোজেন, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তো যখন এটা ডিওডেনামে রিলিজ হয়ে আসে ট্রিপসিনোজেন, তখন এই এন্টেরোকাইনেসটা এই ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করে। ট্রিপসিন হচ্ছে এটা অ্যাক্টিভ ফর্ম। তাহলে যখন আমরা দেখি যে সেক্রেটরি ভেসিকলস এর মধ্যে ছিল, তখন ওটাকে আমরা জাইমোজেন গ্র্যানিউলস বলতে পারি। জাইমোজেন গ্র্যানিউলসটা কি? এটা হচ্ছে এনজাইমের ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে
যখন আমার সেলের ভিতরে ছিল তখন ওরা ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল। ভালো, কারণ সেলের ভিতরে যদি আমার অ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে আমার সেলকেই লাইসিস করে ফেলতে পারে। তো সেই জন্য ইনঅ্যাক্টিভ ফর্ম আমার একটা সেফগার্ড। এখন এদের আবার অ্যাক্টিভ হওয়ার একটা টেন্ডেন্সি আছে, এরা নিজেরা অনেক সময় অ্যাক্টিভ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখায়। তো তখন কি হয়, যেহেতু আমরা জানি যে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, তার মানে আমি যদি এই চোরটাকে বলি যে হ্যান্ডকাফ করা আছে, তো সে যদি আমরা এটাকে ইনঅ্যাক্টিভ ফর্ম ধরি, অর্থাৎ সে হাত থেকে ছুটতে পারছে না, তাকে আমরা ইনঅ্যাক্টিভ করে রেখেছি, সাথে সাথে তার যেহেতু একটা অ্যাক্টিভ হওয়ার প্রবণতা আছে, পালিয়ে যাওয়ার প্রবণতা আছে, নিজেকে মুক্ত করার প্রবণতা আছে, সেই প্রবণতাকে আবার বাধা দেওয়ার জন্য আমরা একটা ট্রিপসিন ইনঅ্যাক্টিভেটর দিয়ে রাখবো। এই পুলিশম্যান যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ট্রিপসিন ইনঅ্যাক্টিভেটর। তাহলে একটা সেক্রেটারি ভেসিকলস এর ভিতরে যেসব এনজাইম গুলো থাকে তারা ইনঅ্যাক্টিভ থাকে, এবং এখানে একটা ট্রিপসিন ইনঅ্যাক্টিভেটর থাকে। ট্রিপসিন ইনঅ্যাক্টিভেটর কেন? ট্রিপসিনকে ইনঅ্যাক্টিভ রাখলে ট্রিপসিন যদি ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হতে না পারে, তাহলে আলটিমেটলি যেহেতু ট্রিপসিন বাকিগুলোকে আবার অ্যাক্টিভ করবে, সেহেতু ট্রিপসিন যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে বাকিগুলো অ্যাক্টিভ হতে পারবে না। তাহলে আমরা কি দেখলাম, প্রথমে আমাদের সেক্রেটারি ভেসিকলস থেকে আমাদের যেসব এনজাইম গুলো সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থাতে রিলিজ হলো, এবং ডিওডেনামে আসার পরে এন্টারোকাইনেস প্রথম ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে কনভার্ট করে অ্যাক্টিভ করলো, এবং তারপরে এই ট্রিপসিন বাকি যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলোকে অ্যাক্টিভ করে। এখন তাহলে এটা গেল আমাদের প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, যারা ডাক দিয়ে রিলিজ হচ্ছে। তাহলে এটা আমার এক্সোক্রাইন পার্ট। এখন এই যে ইন দ্য সি অফ প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, এর মধ্যে কিছু কিছু দ্বীপের মতো যে জায়গাটা আমি বলেছিলাম যে প্যানক্রিয়াটিক আইলেটস, তাহলে এই প্যানক্রিয়াটিক আইলেটস এইটার আমরা একটু অর্গানাইজেশনটা কিরকম একটু দেখি। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এই দ্বীপের মতো জায়গাটা, এবং এখানে অনেকগুলো ক্লাস্টার অফ সেলস আছে। এই ক্লাস্টার অফ সেলস এবং এদের মাঝখানে ক্যাপিলারি দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এদের কোনো ডাক্ট নাই। এদের যেসব প্রোডাক্ট রিলিজ হয় তার সরাসরি ব্লাড ক্যাপিলারিতে চলে যায়, অর্থাৎ ব্লাড স্ট্রিমে চলে যায়। আমরা আগে বলেছি যে এই ধরনের যেসব ক্ষেত্রে প্রোডাক্ট গুলো সরাসরি ব্লাড স্ট্রিমে চলে যায় তাদেরকে আমরা বলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এই আমরা এর আগে দেখলাম এক্সোক্রাইন পার্ট আছে, এখন দেখছি এন্ডোক্রাইন পার্টও আছে। তাহলে প্যানক্রিয়াস একটা মিক্সড গ্ল্যান্ড। আচ্ছা, এখানে আমরা যদি আরেকটু ডিটেইলসে যাই যে এখানে কি কি ধরনের সেল আছে, প্যানক্রিয়াটিক আইলেটসে কি কি ধরনের সেল আছে, এখানে এরা কি কাজ করে। বেসিক্যালি এরা হচ্ছে আসলে ব্লাড গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করবে। কিভাবে কন্ট্রোল করবে? এই প্যানক্রিয়াটিক আইলেটস এর মধ্যে যে সেলগুলো আছে তার মধ্যে প্রধান হচ্ছে বিটা সেল। বিটা সেল রিলিজ করবে ইনসুলিন যখন আমরা খাওয়া দাওয়া করি। তার আগে একটু বলে নিই, এর মধ্যে আছে বিটা সেল, আছে আলফা সেল, আছে ডেল্টা সেল। বিটা সেল রিলিজ করবে ইনসুলিন, ডেল্টা সেল রিলিজ করবে সোমাটোস্ট্যাটিন, এবং আলফা সেল রিলিজ করবে গ্লুকাগন। এর মধ্যে ইনসুলিন যেটা সেটা ব্লাড গ্লুকোজ লেভেল কমাবে, গ্লুকাগন যেটা সেটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে, এবং সোমাটোস্ট্যাটিন সে হচ্ছে বসের মতো, সে হচ্ছে বাকি দুইজনকেই ইনহিবিট করবে। তো ধরি আমরা খাবার খেলাম, খাবার খাওয়ার পরে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল বাড়লে আমাদের বিটা সেল থেকে তখন ইনসুলিন রিলিজ হবে। গ্লুকোজ এই বিটা সেলের জন্য একটা নিজেই একটা সেক্রেটোগজের মতো। যখন ব্লাডে গ্লুকোজ বেড়ে যায় তখন এই গ্লুকোজ এর মাত্রাটা যখন এই বিটা সেল টের পায়, তখন এরা এক ধরনের রিঅ্যাকশনের মাধ্যমে আবার সেই ক্যালসিয়ামকে ইনফ্লাক্স করে, এবং ক্যালসিয়াম যখন এই বিটা সেলের ভিতরে ঢোকে তখন আবার এখান থেকে রিলিজ হয়, ইনসুলিন রিলিজ হয়। তখন ইনসুলিন রিলিজ হলে কি হবে? ও ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাতে থাকবে। কিভাবে? ও বিভিন্ন জায়গায় ইনসুলিন রিসিপ্টর আছে, বিভিন্ন টিস্যুতে, সেলে, ওইসব জায়গাগুলোতে গিয়ে বাইন্ড করে ওইসব সেলগুলোতে ওই এই গ্লুকোজ গুলোকে ঢুকিয়ে দিতে থাকবে, অর্থাৎ গ্লুকোজ আপটেক হতে থাকবে ওইসব সেলে। তো এভাবে করে করে ও বিভিন্ন জায়গাতে গ্লুকোজ দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়াতে ব্লাডে গ্লুকোজ আমাদের কমতে থাকছে। এখন গ্লুকোজ কমতে কমতে এক সময় যে সেটা যখন মানে একটা অপটিমাম লেভেলে চলে আসবে তখন সোমাটোস্ট্যাটিন রিলিজ হবে ডেল্টা সেল থেকে, ও বলবে থামো, হয়েছে। এভাবে করে আমরা যখন সকালে নাস্তা করি না তখন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল কমতে থাকে। কমতে থাকলে আমাদের আলফা সেল থেকে কি হবে? আলফা সেল থেকে গ্লুকাগন রিলিজ হবে। গ্লুকাগন গ্লুকোনিওজেনেসিস করবে, অর্থাৎ গ্লুকোজ তৈরি করবে, প্লাস বিভিন্ন জায়গাতে আমাদের যে গ্লাইকোজেন স্টোর আছে যেমন লিভারে, সেই গ্লাইকোজেনকে ভাঙবে, গ্লাইকোজেনোলাইসিস করবে। ফলে ওখান থেকে আমাদের গ্লুকোজ তৈরি হবে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হবে। আলটিমেটলি তখন আমাদের গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে,
এবং বাড়তে বাড়তে যখন একটা অপটিমাম লেভেলে আসবে তখন আবার ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন আসবে এবং বলবে থামো, হয়েছে। এছাড়া আমরা আরেক ধরনের সেল দেখতে পাই যেটা হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড সেল, যেখান থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড হরমোন আসে এবং যেটা স্টিমুলেট করে গ্যাস্ট্রিক সেক্রেশন এবং ইন্টেস্টিনাল এনজাইম সেক্রেশনকে স্টিমুলেট করে আর ইনহিবিট করে ইন্টেস্টিনাল মোটিলিটিকে। তো আমরা একটু দেখে নিই প্যানক্রিয়াসটা কিভাবে ডেভেলপ হয়। আমরা জানি যে ফোরগাটে যেখান থেকে আমাদের হেপাটিক বার্ড ফর্মেশন হয় তার থেকে একটু কেফালিক মানে একটু প্রক্সিমালি আমাদের একটা ডাইভার্টিকুলামের মতো ডরসাল দিকে ডাইভার্টিকুলামের মতো অ্যারাইজ করে। তো এবং যেখান থেকে হেপাটিক বার্ড তৈরি হয় ঠিক সেই জায়গা থেকে একটা ভেন্ট্রাল বার্ড অ্যাপিয়ার করে। তো এরা পরে হচ্ছে প্রলিফারেশন হয় এবং এই বার্ড থেকে ডরসাল প্যানক্রিয়েটিক বার্ড এবং ভেন্ট্রাল থেকে ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক বার্ড তৈরি হচ্ছে। এবং আমরা জানি যে ডিওডেনামে এক ধরনের এক্সিয়াল রোটেশন হয়। শুধু এক্সিয়াল রোটেশন না, ডিওডেনামের একটা পার্টে অন্য পার্টের চাইতে গ্রোথ র্যাপিড হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সিয়াল রোটেশনটা এদিকে আমাদের এক্সিয়াল রোটেশন হবে। আমার ভিউতে যদি বলি তাহলে এটা হচ্ছে একটা ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে একটা এক্সিয়াল রোটেশন হয়ে এভাবে করে ঘুরে যেতে চাচ্ছে এবং এই জায়গাতে যেই ডিওডেনামের ওয়ালটা এখানে র্যাপিড গ্রোথ হবে। তো র্যাপিড গ্রোথ হলে একে পুশ করবে প্লাস একটা রোটেশন, সব মিলিয়ে এই ভেন্ট্রাল বার্ডটা ডরসাল বার্ডের সাথে গিয়ে ফিউজড হয়ে যাবে। ফিউজড হয়ে যাওয়ার পরে কি হবে, যখন এই ভেন্ট্রাল বার্ডটা ডরসাল বার্ডের নিচে এসে ফিউজ হয়ে গেল তখন এই যে ডরসাল প্যানক্রিয়েটিক বার্ড এটার যে একটা ডাক্ট আছে এবং ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক বার্ড এটার যে একটা ডাক্ট আছে, এই ডাক্টের মধ্যে একটা অবলিক চ্যানেল তৈরি হবে। চ্যানেল তৈরি হওয়ার পরে এই ডরসাল প্যানক্রিয়েটিক বার্ড এর যে ডাক্ট সেই ডাক্টের ডিস্টাল পোর্শন প্লাস এই অবলিক চ্যানেল প্লাস এই ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক ডাক্ট এর প্রক্সিমাল পোর্শন, এই পুরো অংশটুকু মিলে তৈরি হবে মেইন প্যানক্রিয়েটিক ডাক্ট। আর ডরসাল যে প্যানক্রিয়েটিক বার্ডের ডাক্ট সেই ডাক্টের যে প্রক্সিমাল পার্ট, এই প্রক্সিমাল পার্টটুকু দিয়ে তৈরি হবে এক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট। এবং এইটা এই যে ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক ডাক্ট এর যে ডিস্টাল পার্টটুকু সেটা ডিসঅ্যাপিয়ার করবে। আর এই ব্লু কালারের যে অংশটা সেটা তখন হবে এক্সেসরি প্যানক্রিয়েটিক ডাক্ট। তো এভাবে করে এরা তৈরি হলো। এখন এই তৈরি হতে গিয়ে আমরা দেখেছি যে ভেন্ট্রাল যে বার্ড সেটা হচ্ছে ঘুরে গিয়ে ডরসাল বার্ডের সাথে গিয়ে লেগে যাচ্ছে। এখন এই ভেন্ট্রাল বার্ডের পার্টে এইটা যদি ফিক্স থাকে তাহলে তো ও ঘুরে গিয়ে লাগতে পারবে না, তাতে করে যেটা হবে একটা রিং এর মতো ফর্মেশন হবে। যখন এটা ফিক্স থাকবে তখন এইভাবে যখন রোটেশন হবে তখন ও পুরোপুরি গিয়ে লাগতে পারবে না, বরং তখন একটা অ্যানুলার বা একটা রিং এর মতো ফর্মেশন হবে। তখন এটাকে আমরা বলবো অ্যানুলার প্যানক্রিয়াস। আরেকভাবে হতে পারে সেটা হচ্ছে যে ভেন্ট্রাল প্যানক্রিয়েটিক বার্ড ফর্মেশন হচ্ছে সেটা বাইফিড হতে পারে এবং ডিওডেনামের দুই পাশ দিয়ে গিয়ে এনসার্কেল করে ওইটা তৈরি হতে পারে এবং ও যখন ডেভেলপ করবে আর প্রলিফারেশন করবে তখন ও ডিওডেনামকে প্রেসার দিবে। প্রেসার দিলে এক ধরনের অবস্ট্রাকশন তৈরি হবে। তো এটা যখন ফিটাল লাইফ এরকম হবে তখন যেটা হবে যে আমরা জানি বাচ্চাদের অ্যামনিওটিক যে ফ্লুইড আছে সেটা হচ্ছে মুখের মধ্যে দিয়ে ইন্টেস্টাইন গাটে চলে যায়। তো এই জিনিসটা তখন এটা যদি অবস্ট্রাকশন হয় তখন এই জিনিসটা হবে না, তাতে করে কি হবে বাইরের ফ্লুইড বাড়তে থাকবে, ফলে পলিহাইড্রোমিয়াস ডেভেলপ করবে। এছাড়াও এই অবস্থায় যদি বাচ্চার ডেলিভারি হয় তাহলে তার পরপরই তার বিভিন্ন এই খাদ্যনালীর সমস্যা দেখা দিবে। এখন আমরা যেহেতু দেখেছি এটা ফোরগাট থেকে আসছে প্যানক্রিয়াসটা, তার মানে এটা হচ্ছে আমরা জানি ফোরগাটকে সাপ্লাই দেয় সিলিয়াক ট্রাঙ্ক, তার মানে এই প্যানক্রিয়াসকে সাপ্লাই দিবে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ কি কি আছে? কমন হেপাটিক আর্টারি, স্প্লেনিক আর্টারি এবং লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এখানে এই হেড এবং আনসিনেট প্রসেস যেটা একে সাপ্লাই দিচ্ছে এই হেপাটিক আর্টারি, কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, গ্যাস্ট্রোডিওডেনাল আর্টারি, যেটা সুপিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি। নিচের থেকে যেটা আসছে সেটা হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারির একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিক আর্টারি। এই সুপিরিয়র প্যানক্রিয়াটিক এবং ইনফিরিয়র প্যানক্রিয়াটিক এরা হচ্ছে অ্যানাস্টোমোসিস করছে।
অ্যানাস্টোমোসিস করে আর্টেরিয়াল আর্কেড ফর্মেশন করে এরা হেড নেকে সাপ্লাই দিবে, প্লাস এই বডি এবং টেইলে সাপ্লাই দিচ্ছে স্প্লেনিক আর্টারি। এখন আমি এই প্যানক্রিয়াটিক অ্যাসিনায়ের যেখানে বলেছিলাম যে এই যে ডাক্ট, ইন্টারক্যালেটেড ডাক্ট, সেটা দেখা যায় যে এরকম ভাবে এই লুমেনের ভেতরে কিছুটা ঢুকে যায়। ঢুকে গেলে তখন এই সেলগুলোকে আমরা বলি সেন্ট্রো অ্যাসিনার সেল। তাহলে আমরা এই অর্গানাইজেশনটা দেখলাম যে এখানে এক ধরনের প্যানক্রিয়াটিক অ্যাসিনায়ের সমুদ্রের মধ্যে প্যানক্রিয়াটিক আইলেটস এর ছোট ছোট দ্বীপ আমরা দেখতে পাচ্ছি, এবং ট্রাবিকুলার কিছু মানে কানেকটিভ টিস্যু সেপ্টা আছে যেগুলোর মধ্যে ব্লাড ভেসেলস আছে। তো এইভাবে করে মোটামুটি এটার একটা অর্গানাইজেশন আমরা প্যানক্রিয়াসের বুঝতে পারবো। তো আজকের টপিক এখানে, কারো যদি এখন প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো।